স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্ণবিদ্যা ইউনুস। সরাসরি চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 12 তরুণকে ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে। এবছর 5টি ভিন্ন ক্যাটাগরিতে তরুণদের এই সম্মাননা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবকমূলক কাজ এবং তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতি স্বরূপ এবং পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফাইদা খন্দকারও রয়েছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, তরুণ স্বেচ্ছাসেবকরা নিষ্ঠা, সাহস ও সৃজনশীলতা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে জাতি গঠনে অনন্য ভূমিকা রেখে চলেছে। পুরস্কার একটি স্বীকৃতি নয়, এটি তোমাদের জন্য একটা উদ্যত্ত আহ্বান। তোমরা আরও সাহসী হও, আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। স্বাস্থ্য খাতে তোমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ হাজারো শিশুকে রোগমুক্ত রাখতে পারে। শিক্ষাক্ষেত্রে তোমাদের সামান্য প্রচেষ্টা দেশের শিক্ষার মানকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকাল 10:30টার দিকে ট্রাইব্যুনালে আসেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন তিনি। এছাড়া আলোচিত এই মামলায় মঙ্গলবার সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাগেরহাটের সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে জেলা জুড়ে পালিত হচ্ছে 3 দিনের হরতাল কর্মসূচি এবং আজ তার প্রথম দিন। এতে দূরপাল্লার পরিবহন এবং ট্রাক ছাড়া 3 চাকার যানবাহন এবং মোটরসাইকেল চলাচল করতে পারবে। সরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তবে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছে সম্মিলিত সংগ্রাম কমিটির আহ্বায়ক MS সালাম। গত জুলাই মাসের 30 তারিখে নির্বাচন কমিশন ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল, মোংলা নিয়ে গঠিত বাগেরহাট 3 আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করায় ঘোষণা দেয়। এরপর বাগেরহাটের রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষ ফুঁসে ওঠে। তাদের দাবি, যে কোনো মূল্যে বাগেরহাটের 4টি সংসদীয় আসন ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আসন ফিরিয়ে না দেওয়া হবে লাগাতার অবরোধ এবং হরতাল কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে রাস্তার পাশে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। মহাসড়কে পুলিশ এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করায় আজ সকাল থেকে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 6টা থেকে ঢাকা খুলনা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে পুলিশ এবং আনসার মোতায়েন করা হয়। এর ফলে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে মহাসড়কের পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে থেকে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সকাল 6টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতার রেকর্ড করা হয় 52.18 সেন্টিমিটার, যা বিপদসীমার 3 সেন্টিমিটার উপরে। বিষয়টি নিশ্চিত করেছেন পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশল অমিতাভ চৌধুরী। পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার সকাল পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার 23 সেন্টিমিটার নিচে ছিল। দুপুর থেকে তা বাড়তে থাকে। রাত 9টার দিকে পানির স্তর বিপদসীমার মাত্র 3 সেন্টিমিটার নিচে পৌঁছায়। ভোরে আরও পানি বৃদ্ধি পেয়ে তা বিপদসীমা অতিক্রম করে। এতে বাসিন্দারা গবাদি পশু এবং প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। গত বছর 5 আগস্টে পুলিশের লুট হওয়া অনেক অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। নারায়ণগঞ্জে লুট হওয়া 41টি অস্ত্রের এখনও হদিস মেলেনি। এসব অস্ত্র উদ্ধার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা করেছেন জেলার রাজনীতিবিদ, সুশীল সমাজসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের তথ্য এবং চিত্র বিস্তারিত জানাচ্ছেন ওয়ালেদ সিদ্দিকী।
গত বছর 5 আগস্টের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জ থানা, 2500 থানা, গোলাপদি তদন্ত কেন্দ্র ও কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে লুট হয় 151টি অস্ত্র ও 9025টি গুলি। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এখনও 41টি অস্ত্র ও প্রায় 7500 গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। সুশীল সমাজ মনে করছে, এসব অস্ত্র হাত বদল হয়ে দুর্বৃত্তদের হাতে রয়ে গেলে এবং এই অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় ঝুঁকি তৈরি করবে। বিভিন্ন থানাতে যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই লুটকৃত অস্ত্র অধিকাংশে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিছু অস্ত্র যেটা এখনো বাকি আছে, সেটা শুধুমাত্র পুলিশের ইচ্ছা থাকলে সেটা তারা উদ্ধার করতে পারে, কারণ তারা জানে সেই অস্ত্রগুলো কার কাছে আছে। রাস্তাঘাটে, হাটঘাটে, মাঠঘাটে এখনই যে সন্ত্রাসের যে দূরত্ব, যে প্রভাব, এগুলো আমরা খুব নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা এটা আমরা খুব আতঙ্কে আছি। অস্ত্র বাইরে রাখা সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। যাদের কাছে অস্ত্র থাকবে তারা একটা চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করবে এবং সেটার মিসইউজ করার চেষ্টা করবে। অস্ত্রগুলো তো সাধারণ মানুষ লুট করে নেয়, লুট করেছে তারা ভয়ঙ্কর সন্ত্রাসী, এবং তারা এটা ব্যবহারও করেছে। আমরা দেখেছি এইসব অস্ত্র ব্যবহার হচ্ছে। তো আমি মনে করি এটা জননিরাপত্তার জন্য অনেক হুমকি এবং নির্বাচনের জন্য তো বটে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু লুটের অস্ত্রই নয়, সামনে নির্বাচনকে কেন্দ্র করে লাইসেন্সকৃত অস্ত্রও জমা দিতে বলা হয়েছে, যাতে নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় থাকে। যে সকল অবৈধ অস্ত্র আছে এগুলো উদ্ধারের জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, আমাদের কার্যক্রম চলছে। 2009 সালে পরবর্তী এবং 24 সালের অগাস্ট পর্যন্ত যে সকল অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল এবং ওই অস্ত্রগুলো জমা দেওয়ার জন্য সরকারের একটি নির্দেশনা ছিল। এখানে অনেক অস্ত্র তারা জমা দিয়েছে এবং যারা অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তবে সংশ্লিষ্টরা মনে করছে, ভোটের আগে লুটের অস্ত্র উদ্ধারে শতভাগ সফলতা না আসলে আগামী নির্বাচনে দুর্বৃত্তরা ভোটের সুষ্ঠু পরিবেশে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাই লুটের অস্ত্র উদ্ধার সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টিতে নিয়ামক হিসাবে কাজ করবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। সম্প্রতি তিস্তা নদীর বুকে নির্মিত বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর গাইবান্ধা কুড়িগ্রাম রুটে নতুন করে বাস সার্ভিস চালু হয়েছে। নতুন রুটে যান চলাচলও বেড়েছে। তবে সড়ক প্রশস্ত না হওয়ার কারণে গাইবান্ধা শহরে বেড়েছে যানজট, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। খালেদ হোসেনের তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। উত্তরাঞ্চলে বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর যোগাযোগের ক্ষেত্রে দিগন্তের উন্মোচন হয়েছে। গাইবান্ধা থেকে কুড়িগ্রামে চলাচলের পথের দূরত্ব কমেলেও বেড়েছে ভোগান্তি, কারণ যান চলাচল বাড়লেও এখনও সড়কগুলো প্রশস্ত করা হয়নি। ফলে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে মাওলানা ভাসানী সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে প্রায় সৃষ্টি হয় তীব্র যানজট। বিশেষ করে পৌর এলাকার পুরাতন ব্রিজ এবং দরিয়াপুর হাটে সবচেয়ে বেশি যানজটে পড়ে থাকতে হচ্ছে যাত্রীদের। এমন অবস্থায় বাইপাস অথবা সড়কগুলো প্রশস্ত করার দাবি স্থানীয়দের। দারিয়াপুর ব্রিজ থেকে শেষ গরুহাটি পর্যন্ত সর্বোচ্চ 2 মিনিটের রাস্তা, এখানে না হলেও আধা ঘন্টা 30 মিনিট 25 মিনিটের মতো লাগে। হাটের দিন যানজট, দারিয়াপুর হাটেতে বারুইতে 5 মিনিটের জায়গাতে 1 ঘন্টা লাগে। ব্রিজটা খুলে দেওয়াতে এখানকার পরিস্থিতি এত খারাপ যে এখানে যদি কোনো রোগীর গাড়িও যায়, অ্যাম্বুলেন্স যায়, সেটাকেও সাইড দেওয়া কোনো সম্ভব হয় না। সব সময় এখানে জাম থাকে, এখানে রাস্তাও বিকল্প রাস্তা এখানে বানানো দরকার আর কি। সরকারের কাছে আহ্বান রাখবো যে এই রাস্তাটাকে কল্যাণ রাস্তা করার দাবি জানাবো। যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন জেলার সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। বাজার আছে, তো দেখা যায় ওখানে লোডিং আনলোডিং হয় বিভিন্ন ট্রাকের। এইগুলো যদি আমরা রাত 12টা থেকে ভোর 6টার মধ্যে যদি করতে পারি তাহলে ভালো হবে। আর একটা বিষয় হলো, ওইখানে প্রচুর পরিমাণে অটো এসে বাজারের মধ্যেই দেখা যায় যে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তো এইটার জন্য আমরা ওই বাজারের দুই পাশে, উভয় পাশে ঢুকতে দিব না, ওই দূর থেকে দেখা যাবে যে অটো স্ট্যান্ড টাইপের থাকবে। তাহলে সেই রকম যদি আমরা একটা কিছু করতে পারি তাহলে সেক্ষেত্রে হয়তো এই মানে যে যানজট এটা একটু হ্রাস করা সম্ভব হবে আর কি। এই পথের বাজার এলাকায় দ্রুত বিকল্প পার্কিং ব্যবস্থা, সড়ক সম্প্রসারণ অথবা বিকল্প সড়ক নির্মাণের দাবি সচেতন মহলের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব এবং কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য প্রত্যাশী আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তিনি। পরে কাশীপুর কলেজ মোড় এবং ইউনিয়ন পরিষদ মাঠে পথসভাও করেন বিএনপির নেতা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক সহ সহযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আমরা 31 দফা আমাদের এলাকার মানুষের মাঝে আমরা বিতরণ করছি এবং এই এলাকার মানুষ আমাদেরকে সমর্থন করছে এবং তারা আগামীতে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, এটা তারা আমাদেরকে বলছে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। তরুণরা সক্রিয় থাকলে দেশে কোনো সমস্যা থাকবে না বললেন প্রধান উপদেষ্টা। 12 জনকে ইউথ অ্যাওয়ার্ড প্রদান। হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান, কাল সাক্ষ্য দিবেন নাহিদ ইসলাম। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বাগেরহাটে হরতাল, ফরিদপুরের শান্তিপূর্ণ অবস্থানে আন্দোলনকারীরা। এবং আবারও তিস্তার পানি বিপদসীমার উপরে খুলে দেওয়া হলো সবকটি জলকপাট, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।